আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। জামিল আহমেদ চৌধুরী। প্রথমে সংবাদ শিরোনাম। তরুণদের নতুন নতুন আইডিয়া নিয়ে এগিয়ে আসতে হবে, সকলে সম্মিলিতভাবে কাজ করলে লক্ষ্যে পৌঁছানো সম্ভব, বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আট জেলায় বন্যা দুর্গত এলাকায় খাদ্য বান্ধব কর্মসূচির পাশাপাশি রাস্তাঘাট সংস্কার সহ ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে সরকার, জানালেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী। আওয়ামী লীগের আমলে দেশে উন্নয়নের নামে অপরিকল্পিত অবকাঠামো তৈরি করায় পরিবেশ বিনষ্ট হয়েছে, মন্তব্য রুহুল কবির রিজভীর। স্বাক্ষরিত জুলাই সনদের ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে, বললেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। কক্সবাজারের কুতুবদিয়ায় ট্রলার ডুবে নিখোঁজ ৫ জেলের মধ্যে ৪ জনের মরদেহ উদ্ধার। মার্কিন নৌ অবরোধ ও হরমুজ প্রণালীতে টোল নেয়ার ঘোষণা সত্ত্বেও ইরানের সঙ্গে চুক্তি সম্ভব, বললেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক বিশেষ আয়োজনে তিনি এই প্ল্যাটফর্মের উদ্বোধন করেন। স্টার্টআপে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ স্লোগানে বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সফল স্টার্টআপ উদ্যোক্তারা তাদের অভিজ্ঞতা শেয়ার করেন। প্রধানমন্ত্রী উদ্যোক্তাদের কিছু সমস্যার তাৎক্ষণিক সমাধানের আশ্বাস দেন। এরপর স্টার্টআপ বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে মুক্ত আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, তরুণদের নতুন নতুন আইডিয়া নিয়ে এগিয়ে আসতে হবে, সকলে সম্মিলিতভাবে কাজ করলে লক্ষ্যে পৌঁছানো সম্ভব বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। আমরা যদি স্টার্টআপ যারা আছেন ওনাদের সাথে, এন্টারপ্রেনার যারা আছেন ওনাদের সাথে যদি কাজ না করি, আমরা নতুন আইডিয়া পাবো না। এখন আমাদেরকে নতুন নতুন আইডিয়াতে যেতে হবে, যেই আইডিয়াগুলো তাড়াতাড়ি আমাদেরকে বেনিফিট দেবে। সো এরকম যদি কোনো কিছু এন্টারপ্রেনার যদি কোনো নতুন আইডিয়া নিয়ে আসে এবং আমরা যদি দেখি, অ্যানালাইসিস করি যে ওই আইডিয়াগুলো উইল গিভ আস এ গুড বেনিফিট, ডেফিনেটলি আমরা ওগুলোকে ফান্ড করবো ইনশাল্লাহ। আমরা তো নতুনভাবে জিনিসটা শুরু করতে চাইছি। আমরা চাইছি যে আপনাদের মতন ইয়াং এন্টারপ্রেনার যারা আছে তারা তাদের আসুক আস্তে আস্তে। আমরাও আপনাদের কাছে রিচ করতে চাইছি, সময় একটু লাগবে আমাদের, কিন্তু আমরা যদি সকলে মিলে সিনসিয়ারলি কাজ করি নিশ্চয়ই আমরা আমাদের গোল অ্যাচিভ করতে পারবো, এটা আমি মনে করি। অনুষ্ঠানে তরুণদের উদ্ভাবনী ভাবনাকে বাস্তবে রূপ দিতে 6টি নির্বাচিত স্টার্টআপের প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে মূল বক্তব্যে প্রধানমন্ত্রী উদ্যোক্তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। আপনাদেরকে এগিয়ে আসতে হবে। আপনারা আজকে যারা এন্টারপ্রেনার হবেন, যারা হতে চাইছেন, যারা হয়ে গিয়েছেন, কাজ শুরু করেছেন, এখানে বেশ কয়েকজনকে আমরা দেখেছি যারা বেশ কিছু দূর এগিয়ে গিয়েছেন এবং এগিয়ে গিয়ে যারা মানুষ, সমাজ, সামগ্রিকভাবে দেশের উপকার করছেন। আপনাদেরকে প্রয়োজন, আপনার জন্য আপনার প্রয়োজন না, আপনাকে প্রয়োজন লক্ষ কোটি মানুষের জন্য প্রয়োজন, আপনাকে প্রয়োজন এই দেশের জন্য প্রয়োজন। আমরা আছি আপনাদের সাথে, আপনাদেরকে হেল্প করার জন্য, আপনাদেরকে পথ দেখানোর জন্য, আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা আছি। কতটুকু পারবো আমি জানি না, বাট আমরা আছি। যতটুকু পারবো সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা আপনাদের পাশে থাকার চেষ্টা করব আমরা ইনশাল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ মামুনুর রশিদ ভূঁইয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মোর্শেদ হাসান খান বক্তব্য রাখেন। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান সিনেট ভবনে উদ্ভাবনী স্টার্ট আপ স্টল পরিদর্শন করেন। দেশের ৮ জেলায় বন্যা দুর্গত এলাকায় খাদ্য বান্ধব কর্মসূচির পাশাপাশি রাস্তাঘাট সংস্কার সহ ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে দেশের বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যাজনিত দুর্যোগে জরুরি সারাদান সমন্বয় সংক্রান্ত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন। এ সময় কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন উপস্থিত ছিলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী বলেন, জরুরি ভিত্তিতে দুর্গত এলাকার ক্ষয়ক্ষতি নিরূপণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে চিহ্নিত করে দীর্ঘমেয়াদী পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে আমাদের মন্ত্রণালয় থেকে জরুরি ত্রাণ কার্য পরিচালনার জন্য 1,75,00,000 টাকা আমরা তাৎক্ষণিক বরাদ্দ দিয়েছি। 3,250 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে, শুকনা খাবার দেওয়া হয়েছে এবং এর বাইরে মাননীয় প্রধানমন্ত্রী তার ত্রাণ ভাণ্ডার থেকে প্রত্যেক জেলায় 20 লক্ষ টাকা অতিরিক্ত বরাদ্দ দিয়েছেন। এবং এই কার্যক্রমগুলো যেগুলো আশ্রয় কেন্দ্র রয়েছে সেগুলোতে আমাদের তৈরি খাবার দেওয়া হচ্ছে, শুকনো খাবার পরিবেশন করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনের জন্য যেগুলো রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে, সড়ক জনপথ, তারা সেটা মেরামত করবে অল্প সময়ের মধ্যে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন যে সমস্ত সড়ক তারা সেটা মেরামত করবে। আমরা আমাদের মন্ত্রণালয় থেকে যদি কাঁচা সড়ক থেকে থাকে সেগুলোকে আমরা কাবিটা দিয়ে মেরামত করব। এবং খাদ্য মন্ত্রণালয় থেকে জরুরি ভিত্তিতে এই সমস্ত জায়গাগুলো খাদ্য বান্ধব কর্মসূচি চলমান থাকবে। প্রেস ব্রিফিংয়ে মাঠ পর্যায়ে সব ধরনের ছুটি বাতিল সহ বন্যা কবলিত এলাকায় চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইতোমধ্যে 7,29,000 বিশুদ্ধকরণ ট্যাবলেট ও স্যালাইন এবং সাপে কাটার প্রতিষেধক সহ প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়েছে। এ সময় পানি সম্পদ প্রতিমন্ত্রী গত জুলাই থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম ও কক্সবাজার সহ বিভিন্ন জেলায় জলাবদ্ধতা নিরসনে নানামুখী উদ্যোগ গ্রহণের কথা জানিয়ে বলেন, আগামী 48 ঘণ্টার মধ্যে বাস্তব অবস্থার প্রেক্ষিতে ক্ষতিগ্রস্ত বাঁধ নির্মাণের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া কৃষিমন্ত্রী বলেন, চলমান বন্যা দুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষকদের গরু ছাগলের খামারে গোখাদ্য ও গো রোগের প্রতিষেধক এবং চাষযোগ্য জমিতে ধানের চারা সহ অন্যান্য সহায়তা দেওয়ার জন্য স্থানীয় ব্লক পর্যায়ে কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। চট্টগ্রামের আনোয়ারা, সাতকানিয়া ও বাঁশখালী উপজেলার বন্যা দুর্গত মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মোহাম্মদ রুহুল কবির রিজভী। সকালে আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ সরকারহাটে বানভাসী 500 মানুষের মাঝে তিনি খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় রুহুল কবির রিজভী বলেন, সরকার বন্যা দুর্গতদের জন্য পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করেছে। পাশাপাশি বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বন্যা দুর্গতদের সহায়তা করছেন। তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বলেন, দেশে উন্নয়নের নামে অপরিকল্পিত অবকাঠামো গড়া হয়েছে, পরিবেশের স্বাভাবিক অবস্থা বিঘ্নিত হয়েছে। এরকম তথাকথিত উন্নয়নের নামে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার করা হয়েছে। এ সময় ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। প্রতিমন্ত্রী বলেন, বানভাসী মানুষকে খাদ্য সহায়তার পাশাপাশি প্রয়োজনীয় ঔষধ ও পুষ্টি জাতীয় খাদ্যপণ্য সরবরাহ করা হচ্ছে। তিনি বর্তমান সরকারের খাল খনন কর্মসূচি বন্যা মোকাবেলার জন্য বিশেষভাবে সহায়ক বলে উল্লেখ করেন। এরপর বাঁশখালীর বাহারছড়া বশির উল্লাহ মিয়াজি বাজার এবং সাতকানিয়ার কেউচিয়ায় ত্রাণ বিতরণ করেন উপদেষ্টা রুহুল কবির রিজভী এবং প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তারা সাতকানিয়া, আনোয়ারা ও বাঁশখালীর বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যার পানি সরে যেতেই এখন ভেসে উঠছে সেই ক্ষত, আর এই ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে কাজ করছেও সরকার। আরও জানাচ্ছেন খায়রুন্নেসা সুলতানা।
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় 15,223টি বসতঘর এবং 382টি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া প্রায় 1,320 কিলোমিটার সড়ক এবং 180 সেতু ও কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ে জানান, এক সপ্তাহে টানা বৃষ্টিতে চট্টগ্রাম মহানগর সহ বিভিন্ন উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ এবং পুনর্বাসনে সরকারের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এক সপ্তাহ ধরে টানা বৃষ্টির মধ্যে 7 জুলাই চট্টগ্রামে 42 বছরের মধ্যে সর্বোচ্চ 412 মিলিমিটার বৃষ্টিপাতের তথ্য দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। প্রায় 5 জুলাই টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সাতকানিয়া, বাঁশখালী, লোহাগড়া ও দক্ষিণ চন্দনাইশ সহ দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন এলাকা প্লাবিত হয়। জেলা প্রশাসনের হিসাবে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বাঁশখালী ও সাতকানিয়া উপজেলায়। এছাড়াও উপজেলার পাশাপাশি নগরীর বিভিন্ন সড়ক ও এলাকায় পানি উঠে যায়। রেলপথ ডুবে বন্ধ হয়ে যায় চট্টগ্রাম-কক্সবাজার রেল যোগাযোগ। জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের তথ্য মতে চট্টগ্রাম মহানগরের 24টি ওয়ার্ডের প্রায় 50% এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এদিকে মহানগর ও জেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। মারাত্মক রকমের একটা জনবিপর্যয় যদি আমরা বলি সেটা হয়েছে। আমাদের যেহেতু পার্বত্য 3টি জেলা আছে, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, এখানে অনেক বেশি এফেক্টেড হয়েছে এই সমতল অঞ্চলের তুলনায়, বিকজ পাহাড় ধসেছে এবং রাস্তা বন্ধ ছিল। এগুলো আমরা সবার সহযোগিতা নিয়ে আমরা এই রাস্তাগুলো আবার চলাচলের যোগ্য করেছি, যে কারণে আমি ওখানে পৌঁছতে পেরেছি। পরিদর্শনকালে জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানান, যাদের জমি তলিয়ে গেছে, মাছের ঘের ভেসে গেছে কিংবা গবাদি পশুর ক্ষতি হয়েছে, তাদের ঘুরে দাঁড়াতে সরকার সহায়তা করবে। পানি নেমে যাবার পরে আমরা পুনর্বাসনে মনোযোগ দেব এবং পুনর্বাসনের ব্যাপারে খুব স্পষ্ট ধারণা কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দিয়েছেন। অর্থাৎ যে সমস্ত মানুষের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে কিংবা হবে, আমরা প্রতিটি ঘর বাড়ি মেরামতের জন্য সরকারের তরফ থেকে আমরা সহায়তা করবো ইনশাআল্লাহ। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। জুলাই সনদের ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি আজ সকালে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই মন্তব্য করেন। এ সময় তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রিয়াসাত আল ওয়াসিফ উপস্থিত ছিলেন। ডাক্তার জাহিদুর রহমান বলেন, বন্যা পরিস্থিতি সামাল দিতে সরকার প্রস্তুত। তিনি জানান, প্রশাসনকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাপের উপদ্রব বাড়ার প্রসঙ্গে তথ্য বিষয়ক উপদেষ্টা জানান, বন্যা কবলিত জেলা ও উপজেলাগুলোর স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে 21,000 ডোজ অ্যান্টিভেনম সরবরাহ করা হয়েছে। কেন্দ্রীয়ভাবে আরও 1,000 ডোজ মজুত রাখা হয়েছে। জরুরি চিকিৎসায় বন্যা কবলিত প্রতিটি উপজেলায় মেডিকেল টিম কাজ করছে। অ্যান্টিভেনমের পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ওআরএস, স্যালাইন ও অন্যান্য জরুরি ওষুধ মজুদ রয়েছে বলেও জানান উপদেষ্টা। কক্সবাজারের কুতুবদিয়ায় ট্রলার ডুবে নিখোঁজ 5 জেলের মধ্যে 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল কুতুবদিয়ার অমজাখালী ঘাট এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। কুতুবদিয়া থানার পরিদর্শক ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল ভোর 4:30টার দিকে কুতুবদিয়ার অদূরের গভীর সাগরে এই ট্রলার ডুবির ঘটনা ঘটে। স্থানীয়দের বরাতে পুলিশ পরিদর্শক জানান, রোববার একটি ট্রলার 12 জন মাঝি মাল্লা নিয়ে সাগরে মাছ ধরতে যায়। সোমবার ভোরে ট্রলারটি বৈরী আবহাওয়ার কবলে পড়ে ডুবে যায়। এ সময় 7 জেলে জীবিত উদ্ধার হলেও 5 জন নিখোঁজ হন। এবার আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে নতুন করে হামলা এবং আবারও নৌ অবরোধ আরোপের ঘোষণা দিয়ে বলেছেন, যুদ্ধবন্ধে দেশটির সঙ্গে এখনও একটি চুক্তি সম্ভব। হোয়াইট হাউসের সাংবাদিকদের ট্রাম্প জানান, চুক্তিতে উপনীত হতে আরও আলোচনা করতে হবে। এর আগে 2 দেশের মধ্যে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রেক্ষাপটে ট্রাম্প ইরানের ওপর নৌ অবরোধ আরোপের ঘোষণা দেন।
একই সঙ্গে হরমুজ প্রণালীর নিরাপত্তার দায়িত্ব গ্রহণের পাশাপাশি জাহাজগুলোর কাছ থেকে টোল আদায়ের অঙ্গীকার করেন। ট্রাম্প ঘোষণা দেন হরমুজ প্রণালীতে নৌপথ সচল রাখার খরচ মেটাতে প্রণালী দিয়ে পরিবহন করা সব পণ্যের উপর 20% শুল্ক আরোপ করা হবে। ইরানের বিরুদ্ধে অন্তর্বর্তী সমঝোতা চুক্তি ভঙ্গের অভিযোগ করে ট্রাম্প জানান তেহরানের বিরুদ্ধে কঠোর হামলা চালানো হবে। ট্রাম্পের বক্তব্যের জবাবে ইরানের সশস্ত্র বাহিনীর কেন্দ্রীয় কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি জানিয়েছেন, হরমুজ প্রণালীর ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা থাকতে পারে না। ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ এনাসিও লুলা দা সিলভা বলেছেন, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের উপর বড় অঙ্কের ফি আরোপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা যুক্তরাষ্ট্রকে একটি জলদস্যু রাষ্ট্রে পরিণত করবে। এদিকে হরমুজ প্রণালীতে জ্বালানি তেলবাহী দুটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে একজন ক্রু নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 8 জন। আজ সংযুক্ত আরব আমিরাত এ খবর জানিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট দিয়ে বলেছে, ট্যাঙ্কার মোম্বাসা ও আল বাহিয়াতে দুটি ইরানি ক্রুজ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এ সময় ট্যাঙ্কার দুটি ওমানের জলসীমায় হরমুজ প্রণালীর দক্ষিণের নৌপথ ধরে চলছিল। হরমুজ প্রণালীতে জ্বালানি ট্যাঙ্কারে হামলার কথা ইরান স্বীকার করেছে। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর বিবৃতির বরাতে দেশটির তাসনিম সংবাদ মাধ্যম জানায়, দুটি সুপার ট্যাঙ্কারে হামলা চালানো হয়েছে। IRGC জানায়, ট্যাঙ্কারগুলো বারবার ইরানের সতর্কবার্তা উপেক্ষা করে, পরে আঘাত পেয়ে অচল হয়ে পড়ে। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার ফলে দুই পক্ষের মধ্যে দীর্ঘ 4 বছর ধরে বজায় থাকা যুদ্ধবিরতি চুক্তি ভেঙে গেছে। হুথিরা রিয়াদের বিরুদ্ধে তাদের নিয়ন্ত্রিত একটি বিমানবন্দরে বোমা বর্ষণের অভিযোগ এনে এই পাল্টা আঘাত হেনেছে। ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেছেন, হুথি মিলিশিয়াদের দ্বারা দেশের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রগুলো তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে প্রতিহত করেছে। অন্যদিকে হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি নিশ্চিত করেছেন যে তারা সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় পার্বত্য সীমান্ত অঞ্চলের আভা আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। 2022 সালের মার্চ মাসে দুই পক্ষের মধ্যে অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সৌদি আরবের উপর হুথিদের এটিই প্রথম হামলা। সোমবারের এই সহিংসতার ফলে সৌদি আরবের দক্ষিণ সীমান্তে নতুন করে সংঘাতের ঝুঁকি তৈরি হয়েছে। আবারও দেশের খবর। এবার সংবাদের সত্যতা যাচাই ভিত্তিক পরিবেশনা ফ্যাক্ট চেক, সত্য জানুন। সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিষয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠছে ভারতের কিছু গণমাধ্যমের বিরুদ্ধে। 24শে জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশকে ঘিরে বিভিন্ন সময় যাচাইবিহীন ও অতিরঞ্জিত তথ্য প্রকাশের মাধ্যমে বিভ্রান্তি তৈরির অনেকগুলো ঘটনা সামনে এসেছে। সম্প্রতি আবারও একটি ভারতীয় নিউজ পোর্টালে বাংলাদেশে বিপুল পরিমাণ চীনা অস্ত্র উদ্ধারের দাবি করে সংবাদ প্রকাশ করে, তবে এই দাবির কোনো সত্যতা নেই। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ গোলাম মর্তুজা। বাংলাদেশে বাজেয়াপ্ত বিপুল চীনা বেআইনি অস্ত্র, নজরে উত্তর পূর্ব ভারতের জঙ্গি যোগ, এমন শিরোনামে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করে ভারতের একটি গণমাধ্যম কলকাতা 24/7। প্রতিবেদনটিতে দাবি করা হয়, বাংলাদেশে 4,900 অত্যাধুনিক অস্ত্র, 27,000 গ্রেনেড, 840 রকেট লঞ্চার, 300 রকেট এবং 11,40,000 গুলি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি দাবি করা হয়, এসব অস্ত্র চীন থেকে আনা হয়েছিল এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর কাছে পৌঁছানোর পরিকল্পনা ছিল। তবে এই দাবির সত্যতা যাচাই করে জানা যায়, সংবাদটি ভুয়া এবং বিভ্রান্তিকর। অনুসন্ধানে দেশের কোনো নির্ভরযোগ্য গণমাধ্যম কিংবা সরকারি সূত্রে সাম্প্রতিক সময়ে এত বিপুল পরিমাণ চীনা অস্ত্র উদ্ধারের কোনো তথ্য পাওয়া যায়নি। রিভার্স ইমেজ সার্চে দেখা যায়, ভারতীয় গণমাধ্যমে ব্যবহৃত ছবিটি সাম্প্রতিক কোনো ঘটনার নয়। ছবিটি চলতি বছরের 9 মার্চ চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার হওয়া অস্ত্রের ছবি। সেই অভিযানের সংবাদ প্রকাশ করেছিল দেশের বিভিন্ন মূলধারার গণমাধ্যম। মূলধারার সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ওই অভিযানে উদ্ধার হয়েছিল 3টি আগ্নেয়াস্ত্র, কয়েকটি ম্যাগাজিন, পাইপগান, কার্তুজ, গোলাবারুদ, ককটেল, বিস্ফোরক এবং অস্ত্র তৈরির কিছু সরঞ্জাম।
অর্থাৎ ভারতীয় গণমাধ্যমে দাবি করা হাজার হাজার অস্ত্র, রকেট লঞ্চার কিংবা ২৭,০০০ গ্রেনেড উদ্ধারের তথ্যের সঙ্গে প্রকৃত ঘটনার কোনো মিল নেই। এছাড়া কোথাও উদ্ধার হওয়া অস্ত্রের সঙ্গে চীনের সম্পৃক্ততার কথাও উল্লেখ করা হয়নি। ফ্যাক্টচেক প্রতিষ্ঠানগুলোর ভাষ্য, একটি পুরনো ঘটনার ছবি ব্যবহার করে সম্পূর্ণ নতুন ও অতিরঞ্জিত দাবি যুক্ত করে সংবাদ প্রকাশ করা হয়েছে, যা বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক। দেউলিয়া হতে চলেছে আপনার দেশ, এবং ভারতের মানুষকে বলবো, শিক্ষা নিন বাংলাদেশ থেকে। এই কথায় কথায় আজাদি আজাদি, খাটের তলায় আজাদি, পকেটে আজাদি, বুক পকেটে আজাদি, মুখের ভেতর আজাদি, রাস্তায় আজাদি। সাংবাদিকতার মৌলিক নীতিমালা অনুসরণ না করে এ ধরনের তথ্য প্রকাশ জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে এবং দুই দেশের মানুষের পারস্পরিক আস্থা ও সম্প্রীতিকেও নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে। মোহাম্মদ গোলাম মুর্তুজা, বিটিভি নিউজ। চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতার প্রকৃত কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধানে কাজ করছে সিটি কর্পোরেশন। সকালে নগরীর আগ্রাবাদ এলাকায় জলাবদ্ধতা পরিস্থিতি পরিদর্শনকালে কথা বলেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। মেয়র বলেন, লাগাতার 7 দিনের রেকর্ড বৃষ্টিতে যেসব এলাকায় পানি জমেছে তার প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে। শুধুমাত্র পানি নিষ্কাশন নয়, জলাবদ্ধতার মূল কারণ চিহ্নিত করে তার স্থায়ী সমাধান করা হবে। তিনি বলেন, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ফোম শিট, ককশিট, পলিথিন ও অন্যান্য বর্জ্য ড্রেনে ফেলায় পানি চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। এই ধরনের অনিয়ম বন্ধ না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নগরবাসীর সহযোগিতা ছাড়া জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় উল্লেখ করে মেয়র সবাইকে ড্রেন, নালা ও খালে কোনো ধরনের বর্জ্য না ফেলার আহ্বান জানান। বাঁশখালী উপজেলার বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সিটি মেয়রের পক্ষ থেকে গতকাল বাঁশখালীর বাংলাবাজার, ডেপুটি ঘোনা, কাথারিয়া সহ বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। সিটি মেয়রের একান্ত সচিব মোহাম্মদ মারুফুল হক চৌধুরী এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এবার আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলাসহ অথবা সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে কিছু কিছু জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2.4 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.2 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 5টা 17 মিনিটে এবং সূর্যাস্ত 6টা 40 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হবে রাত 1টা 3 মিনিটে, জোয়ার সকাল 7টা 39 মিনিটে। পরবর্তী ভাটা শুরু হবে দুপুর 1টা 17 মিনিটে এবং জোয়ার রাত 8টা 22 মিনিটে।